হিন্দু হয়ে যাচ্ছে এবং অলরেডি একজন হিন্দু হয়ে গিয়েছে, সেটা হচ্ছে হাসিনার চাচাতো ভাই, তার নাম হচ্ছে শেখ জুয়েল। এই শেখ জুয়েল ভারতে গিয়ে তিনি হিন্দু হয়ে গিয়েছেন, তার নাম হচ্ছে বিধান মল্লিক। এখানে একটা পত্রিকা লিখেছে যে প্রতিটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল এখন বিধান মল্লিক। ভারতীয় আধার কার্ড তৈরি করে তিনি বনে গিয়েছেন বিধান মল্লিক হিসাবে। তার বাবার নাম হচ্ছে শেখ আবু নাসের, কিন্তু তার বাবার নাম শেখ আবু নাসের হলেও নতুন পরিচয়ে তার বাবা এখন নদীন্দ্রনাথ মল্লিক। জামাত শিবির একটি দল, আওয়ামী লীগের মতো একটি দল, ক্ষণে ক্ষণে রূপ চেঞ্জ করে। ওই যে টিকটিকি দেখেছেন না, টিকটিকিদের মতো গুপ্ত সংগঠনের মতো লুকায় লুকায় থাকে, আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্তি করার চেষ্টা করবে। বিভ্রান্তিত হবেন না। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই। সন্তানের জন্ম তারিখ দুইটা হয় না, একটাই হয়, সেটা হলো আমাদের জন্ম তারিখ ৭১-এর ২৬শে মার্চ। এর বাইরে কিছু নাই। স্বাধীনতা ৭১-এ হয়েছে। বাংলাদেশে নাকি জঙ্গিবাদের উত্থান হয়ে যাইতেছে, তৌহিদি জনতার নামে জঙ্গিবাদের উত্থান ইত্যাদি ইত্যাদি। ওই যে হার্পিক মজুমদার সহ কতগুলো আছে, এগুলো শুরু করে দিছে। খুব মায়া লাগতেছে, লাশ পড়ায় ফেলছে একটা লোক। এটা তো ইসলামী রাষ্ট্র, রাইট? মানে আমাদের কি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম না? তাহলে এখানে যে ইসলামের অবমাননা করলো, নিজস্ব কালেমা বানাইলো, কবরের তৈরির সিস্টেমও ভিন্ন করলো, তারপরে কাবা ঘরের মতো নাকি কবর তোয়াফ করতে হবে, তার পরিবার খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে, এত কিছু করছে এবং সে কয়েকবার মুসলেখা দিয়ে কিন্তু এগুলো করবে না বলেছে। এরশাদের সময়ের উত্থান হয়, হাসিনার সময়ের বিস্তার লাভ করে। বিএনপির সময় সে মুসলেখা দিয়ে এগুলো বন্ধ রাখছিল। খেয়াল করেন আপনারা। শেখ হাসিনা তো নিজে নাস্তিক না, আস্তিক, এটা তো আপনারা সবাই জানেন। তাহাজ্জুদ পইরা মানুষ মারে, আবার মাথার মধ্যে হিজাব পইরা পট্টি লাগায় ভারতে গিয়ে সিঁদুর দেয়। এই হচ্ছে হাসিনার সময়। হাজার হাজার আলেমদের মারছে, দেখছেন না আপনারা? তাহলে হাসিনার সময় কি হয়েছে না হয়েছে এটা তো আপনারা জানেন। ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ, নতুন কোনো সমীকরণ হওয়ার সম্ভাবনা নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন জাস্ট ভোটের অপেক্ষা। গাড়ি থেকে নামতেছিল লাঠি নিয়ে, বড় বড় লাঠি নিয়ে নামতেছে। এরা কারা? এরা তারাই যারা এখানে ওই যে আগুন দিয়া নুরাল পাগলাকে রাস্তার মধ্যে পোড়ায় দিছে। ওরাই ভাই। চিটাগাং বিশ্ববিদ্যালয়ের কি ঘটনা, ছোট্ট একটা ঘটনা। এক বোন একটু দেরিতে আসছে, মানে হোস্টেলে দেরিতে আসছে। সে পাশে কোথাও খাইতে গেছিল, তার খিদা লাগছে, রুমে খাওয়া ছিল না। এর মধ্যে গেট বন্ধ করে ফেলাইছে। ওই গেট বন্ধ আর খোলা নিয়ে তর্কাতর্কির একটা পর্যায়ে বিশ্ববিদ্যালয় এবং গ্রামবাসী চলে গেল। ওইখানে কারা? ওইখানে কিন্তু ওরাই যারা এখন বর্তমানে পরিচালিত হচ্ছে ভারত থেকে পরিচালনা করা হচ্ছে টাকা পয়সার মাধ্যমে। তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাইতেছে। এটা আপনাদের মনে রাখতে হবে। যেখানে মব দেখেন, গণপিটুনি দেখেন, সেখানে মনে করেন না যে জুলাই গণ অভ্যুত্থানের এইসব ছেলেপেলেরা যায় করতেছে। নো, এটা না। আর এই যে এখানে যেটা করছে আগুন দিয়া পোড়ায়া, এখানেও কিন্তু ওই যে টুপি আর পাঞ্জাবির আশ্রয় নিছে। টুপি আর পাঞ্জাবি লাগায়া ওই ঘটনাগুলো ঘটাইছে। কেন করছে? যেন আগামী নির্বাচনে এফেক্টটা পড়ে। আমার তো মনে হয় না এখানে যারা আছেন ৬০ বছরের মানুষ আছে, ৭০ বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে। আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? ইন্দোনেশিয়া সার্বিয়ার পর এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল নেপাল। পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে হাজার হাজার জনতা। বাংলাদেশ স্টাইলে চালানো নেপালের বিক্ষোভে পুলিশের এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১৪, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এবার ইয়েমেন থেকে ইসরায়েলে ছোড়া হচ্ছে একের পর এক ড্রোন, চালানো হচ্ছে ব্যালিস্টিক মিসাইলের তাণ্ডব, নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কা। পুতিনকে বশে আনতে নতুন ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়াকে অর্থনৈতিক চাপে ফেলতে একাট্টা ইউরোপীয় ইউনিয়ন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দর্শক, আপনারা জানেন যে ৫ই আগস্ট যখন হাসিনা ভারতে পালিয়ে যায়, তখন হাসিনার সঙ্গে সঙ্গে অনেকে বলেন ২০,০০০, অনেকে বলেন ৩০,০০০, অনেকে বলেন প্রায় ৪৫,০০০ নেতাকর্মী তারা আওয়ামী লীগের নেতাকর্মী তারা ভারতে পালিয়ে যায়। এবং তারা যে ভারতে খুব ভালোভাবেই আছে তা বোঝাই যায়, কারণ ভারত যেভাবে অবৈধ নাগরিক ধরতেছে এবং বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তা কিন্তু প্রচুর। কিন্তু আজ পর্যন্ত ভারত একজন আওয়ামী লীগের লোকও বাংলাদেশে পাঠায়নি। তারাও তো অবৈধ। তারা যদি তর্ক ক্ষেত্রে ধরে যে তারা বৈধভাবে গিয়েছেন, তাহলে বৈধভাবে যাওয়ার পর টুরিস্ট ভিসায় ৯০ দিন পর কিন্তু তারা অবৈধ হয়ে যায়, ইনক্লুডিং শেখ হাসিনা। কাজে এখন পর্যন্ত শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা এই যে অন্য যারা আছে আসাদুজ্জামান কামাল খান সহ তারা ঠিক কি স্ট্যাটাসে ভারতে আছে এটা ভারত আজ পর্যন্ত ক্লিয়ার করেনি। এবং এত অবৈধ লোকজন ধরে, যারা বাংলাদেশ থেকে গিয়ে ভারতে অবৈধ বাস করে, ধরে ফেরত পাঠায়, এমনকি ভুলে তাদের নিজেদের নাগরিককে পাঠিয়ে দেয়, কিন্তু তারা আওয়ামী লীগকে ধরে না। এতেই বোঝা যায় যে ভারত আওয়ামী লীগকে খুব ভালোভাবে শেল্টার দিচ্ছে, অফিস খুলতেছে, রাজনৈতিক কার্যালয় করতেছে। এখন একটা নতুন সুযোগ এলো, সেটা হচ্ছে কি যে ভারত সম্প্রতি তাদের অভিবাসন আইনকে আপডেট করেছে। সেখানে লিখেছে যে পাসপোর্ট ছাড়াই ভারত থাকতে পারবেন
বাংলাদেশ সহ 3 দেশের সংখ্যালঘুরা মুসলমানরা না, লিখেছে যে ধর্মীয় সহিংসতা শিকার হয়ে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ভারতে ঢোকা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা পাসপোর্ট বা ভ্রমণনথি ছাড়াই ভারতে থাকার অনুমতি পাবেন। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাতে এনডিটিভি প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। গেল বছর কার্যকর হওয়া দেশটির নাগরিকত্ব আইন অনুযায়ী এসব ব্যক্তি ভারতের নাগরিকত্ব পাবেন। মানে যারা 2024 সালের 31 ডিসেম্বর বা তার আগে ঢুকছে তারা নাগরিকত্ব পেয়ে যাবেন। সদ্য কার্যকর হওয়া অভিবাসন ও বিদেশী নাগরিক আইনের অধীনে এই আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই আদেশ সংখ্যালঘুদের একটি বড় অংশের জন্য, বিশেষ করে 2014 সালের পর থেকে পাকিস্তান থেকে আসা ভারতের ব্যক্তির জন্য স্বস্তির খবর বলে বিবেচনা করা হচ্ছে। তো এখন দেখেন যে মুসলমান ছাড়া আর সবাই ভারতে নাগরিকত্ব পাবে যদি সে 2024 সালের 31 ডিসেম্বরের আগে গিয়ে থাকে। এবং এটা কিন্তু একটা নতুন সংকট তৈরি করবে। যেমন আমাদের সাথে মনে করেন হিন্দু নেই, কম 8% আছে, এখন অনেক হিন্দুই চলে যাবে ভারতে। আবার অনেক খারাপ মুসলমান আছে না, তারা বলবে হিন্দুদেরকে, এই তোদের জন্য তো ভারত দরজা খুলে রেখেছে, তোরা কেন এখনো দেশে আসিস? ওই দেখেন না স্লোগান দেয়, ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়া তাড়াতাড়ি। এখন হিন্দুদের তো মামার বাড়ি ভারত, অনেকে বলেন, আমি বলি না, অনেকে বলে আর কি। তো বলবে যে যা তোর মামার বাড়ি চলে যা। তো এই বিষয়গুলো আসলে তারা ঠিক করিনি, কারণ দেশটা তো সবারই। আমি সবসময় বলি বাংলাদেশের হিন্দুদেরকে, তোমরা যদি বাংলাদেশে মুসলমান কর্তৃক নির্যাতনের শিকার হও, তোমরা প্রতিবাদ করবে, প্রতিবাদ করে লড়াই করে টিকে থাকতে হয়, তবুও তোমরা দেশ ছাড়বা। তো যাই হোক, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু এই যে পলাতক লীগ, এই পলাতক লীগ কিন্তু এখন নতুন করে সুযোগ নেওয়া শুরু করেছে। অলরেডি ভারত সরকার যখন এই আইন ঘোষণা করেছে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি তারা যদি গত বছর শেষ দিন পর্যন্ত ভারতে প্রবেশ করে তাহলে তারা ভারতে নাগরিকত্ব পাবে। এখন যারা পলাতক লীগ, যারা আওয়ামী লীগের হাসিনা সরকার পালিয়ে গেছে, যারা হিন্দু আছে তারা তো অটোমেটিক নাগরিক হয়ে যাবে, কিন্তু যারা মুসলমান আছে আওয়ামী লীগের লোক, তারাও অলরেডি হিন্দু হওয়া শুরু করেছে গোপন তথ্য মতে। তারা অলরেডি হিন্দু নাম দিয়ে, মনে করেন যে একজনের নাম হচ্ছে মনে করেন যে আলিমুল ইসলাম, সে নাম দিল আমার নাম মনোজ ধর, পিতার নাম অমল ধর, স্ত্রীর নাম সুমিতা দেবী, এরকম করে ভিন্ন ভিন্ন হিন্দু নাম দিয়ে আধার কার্ড বানিয়ে, ঘুষ দিয়ে আধার কার্ড বানিয়ে তারপর ভারতের নাগরিকত্ব নিয়ে নিবে। যদি পরবর্তীতে বাংলাদেশ আসার সুযোগ হয়, সমস্যা কি? বাংলাদেশ চলে আসবে। আর যদি বাংলাদেশে নাই আসতে পারে তাহলে সেখানে পাসপোর্ট করতে পারে, ভারতের পাসপোর্ট, সেই পাসপোর্ট দিয়ে তারা আমেরিকা যাবে, ইংল্যান্ড যাবে, গিয়ে বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করবে, রাজনীতি করবে, আবার ইউরোপ আমেরিকাতে ঘুরতেও পারবে, অথবা ইউরোপ আমেরিকাতে গিয়ে সেখানে অ্যাসাইলাম ক্লেম করতে পারবে। কারণ ভারত তো গরিব দেশ, যদি তারা ইউরোপ যেতে পারে, আমেরিকা যেতে পারে, সেখানে অ্যাসাইলাম ক্লেম করবে। এবং এই সব পলাতক লীগের যে নেতাকর্মী, এদের আসলে প্রচুর টাকা, তাই না? এরা সহজেই পুলিশ ভিসা পেয়ে যাবে। তো এই সমস্ত কারণ চিন্তা করে কিন্তু অনেক মুসলমান আওয়ামী লীগ হিন্দু হয়ে যাচ্ছে, এবং অলরেডি একজন হিন্দু হয়ে গিয়েছে, সেটা হচ্ছে হাসিনা তার চাচা ভাই, তার নাম হচ্ছে শেখ জুয়েল। এই শেখ জুয়েল ভারতে গিয়ে তিনি হিন্দু হয়ে গিয়েছেন, তার নাম হচ্ছে বিধান মল্লিক। এখানে একটা পত্রিকা লিখেছে যে প্রতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল এখন বিধান মল্লিক। ভারতীয় আধার কার্ড তৈরি করে তিনি বনে গিয়েছেন বিধান মল্লিক হিসাবে। তার বাবার নাম হচ্ছে শেখ আবু নাসের, কিন্তু তার বাবার নাম শেখ আবু নাসের হলেও নতুন পরিচয়ে তার বাবা এখন মুদীন্দ্রনাথ মল্লিক। এবং এই নতুন পরিচয়ে, এই বিধান মল্লিক পরিচয়ে তিনি পুরো ভারত এসে বেড়াচ্ছেন, ভারতের পাশ থেকে ওপাশ, একটু ধুতি পরে, ক্লিন শেভ করে, আর গলায় তুতের মালা লাগিয়ে, আর এখানে একটু সাধারণ একটা ইয়ে লাগিয়ে, একদম এ পাশ থেকে ওপাশ। তবে শুধু শেখ জুয়েলই নন, একাধিক সূত্র বলেছে যে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন। শেখ জুয়েলের ভারতীয় আধার কার্ডের একটি কপি ইতিমধ্যেই বাংলাদেশ প্রতিনিধির কাছে এসে পৌঁছেছে। 2018 সালে খুলনা 2 সংসদীয় আসন থেকে প্রথম এমপি নির্বাচিত হন শেখ সালাউদ্দিন, এবং 2024 সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। কাগজে কলমে তিনি শেখ সালাউদ্দিন হলেও সর্বত্র তিনি শেখ জুয়েল নামে পরিচিত। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পরপরই শেখ জুয়েল সহ শেখ পরিবারের সবাই ভারতে পালিয়ে যান। একাধিক সূত্র বলেছে যে শেখ জুয়েলের মতো শেখ পরিবারের অনেক সদস্যই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন একটি বিশেষ প্রক্রিয়ায়। বিশেষ প্রক্রিয়া হচ্ছে এই যেই ধর্ম পরিবর্তন করা, মানে হিন্দু হয়ে যাওয়া। আধার কার্ডে শুধু নিজের নাম নয়, পাল্টে ফেলেছেন বাবার নামও, এবং ওই কার্ড দিয়ে তারা ভারতে চলাফেরা করে আসছেন স্বাধীনভাবে। আবার ভারতে আশ্রয় নেওয়া অনেকে আবার ট্রাভেল কার্ডও দেওয়া হয়েছে, সেই কার্ড ব্যবহার করে তারা অন্য দেশেও ভ্রমণ করতে পারতেছেন, যেটা একটু আগে বলেছিলাম। তো এই হচ্ছে কি অবস্থা। এখন দেখবেন যে একটা সুযোগ তৈরি হলো আর কি পলাতক লীগের জন্য। এখন তারা খুব সহজেই ধর্ম পরিবর্তন করে তারা ভারতের নাগরিকত্ব নিতে পারবে, এবং সে দেশে স্থায়ীভাবে থাকার পথ সুগম হবে। ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ, নতুন কোনো সমীকরণ হওয়ার সম্ভাবনা নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন জাস্ট ভোটের অপেক্ষা, এবং যারা ভোট দিতে যাবেন তাদের ভোট দেওয়ার সিদ্ধান্তও শেষ। কাকে ভোট দিবেন, কারা ভোট দিতে যাবেন না, এটা শেষ। সব সমীকরণ একত্র করলে শেষ পর্যন্ত অনেক নাটকীয়তাও করেছে। আরো একজন প্রার্থী ছাত্রদলের সপক্ষে ছাত্রদলের সমর্থন দিয়ে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। তো ওভারঅল এখন পর্যন্ত যে সমীকরণ, তাতে নিরপেক্ষভাবে বললে শিবিরের বিজয় অনিবার্য, এবং ছাত্রদল চূড়ান্তভাবে জয় বাংলা। সেকেন্ড হওয়ার সম্ভাবনাও ছাত্রদলের এখন আর নেই। দর্শক অনেকে বলতে পারেন যে আমি তো ওভার কনফিডেন্ট, বাড়িয়ে বলছি। না, জাস্ট ওয়েট এন্ড সি। 9 তারিখ রাত পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে দেখবেন যে ভোটের ফলাফলে কি হয়। এই নির্বাচন বানচাল করা
নির্বাচন ঠেকিয়ে দেওয়ার অনেক চেষ্টা, অনেক কিছু হয়েছে, কোনো কিছুতে আর কাজ দেবে না। সব চেষ্টা সাধনা শেষ। এখন জাস্ট ভোট ফলাফল। কার্যত শিবিরের প্রচন্ড বিরোধী যেসব শক্তি, তারা এখন রিহার্সাল করছে কি জানেন? শিবির জিতলে কি প্রতিক্রিয়া দিব, কি বলবো, যে শিবির তো জিতেছে, শিবিরের বিজয়টা মেনে নেওয়ার প্র্যাকটিস করছে। ঘটনা এতদূর চলে গিয়েছে, শিবির কোনো ফাঁদে পা দিচ্ছে না। শেষ মুহূর্তে নানান অঘটনের জন্ম দিয়ে ছাত্রদল আরো ব্যাক ফুটে চলে গেল। শিবিরকে নিয়ে কোনো বিতর্ক নেই। পাকিস্তান বন্দী ট্যাগ, স্বাধীনতা বিরোধী ট্যাগ, কত কিছু, কোনো লাভ হলো না। কোনো জরিপ শিবিরের বিরুদ্ধে দাঁড় করানো গেল না। তারপরে নাস্তিক গরু মহিউদ্দিন একটা জরিপ এনেছে, 200 শিক্ষার্থী বা 250 শিক্ষার্থীর উপর জরিপ করে। অনেকে মজা করে বলছে ওটা শুধু জগন্নাথ হলের, অন্য কোথাও ওরা যেতে পারেনি। এটা নিয়েও হাসাহাসি হচ্ছে। দর্শক, একটু ভালো করতে ছাত্রদলের যে কেলেঙ্কারি কলঙ্ক, এগুলো ঢাকতে ছাত্রদল দুইটা কাজ করছিল। একটা হচ্ছে মাথা মোটা বিএনপি নেতারা যারা শিক্ষার্থীদের ফোন দিয়ে ভোট চাচ্ছিল ছাত্রদলের পক্ষে, এরকম একজনকে বহিষ্কারও করেছে ছাত্রদল। এবং আরো মজার ঘটনা আছে, আজকে প্রচার প্রচারের শেষের সময়ও ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে যে আপনারা যারা এখন নির্বাচনে আসেন সরে যান, নইলে কিন্তু আজীবন বহিষ্কার করা হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ছাত্রদলের অনেক কনফ্লিক্টিং গ্রুপ মাঠে আছে, এবং ছাত্রদলের 5টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ বাদে কেউই আন্তরিকভাবে চায় না যে এই আবিদরা জিতুক। আসলে আবিদরা অসহায়, ওদের পাশে কেউ নেই, ওরা সেকেন্ড হতে পারে না। ওদের পাশে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু তারা তো আর জিতিয়ে আনতে পারবে না। এখানে কোনো ষড়যন্ত্র চলবে না। একটু এদিক ওদিক কারচুপি হলে বাংলাদেশের তোল পার শুরু হয়ে যাবে। যে এই নির্বাচনে কারচুপি করার চেষ্টা করবে নিশ্চিহ্ন হয়ে যাবে। ছাত্রদল বহিষ্কার করেছে এই শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের প্রাইভেসি লঙ্ঘন, তাদেরকে ডিস্টার্ব করে, ফোন দিয়ে ডিস্টার্ব করে ভোট চাওয়ার জন্য। কিন্তু দেখা গেল যে এখন এটা চলছে, এখনো শিক্ষার্থী, নারী শিক্ষার্থীরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আমাকে বিএনপির লোকজন ফোন দিয়ে ভোট চাচ্ছে এবং হুমকি দামকি দিচ্ছে, বলছে যে বিসিএস এ কাজে লাগবে, মানে তারা ক্ষমতা আসবে বিসিএস এ রেকমেন্ড করতে। এই হচ্ছে মাথা মোটা বিএনপি নেতাদের ছাত্রদলকে ডুবানোর আর একটা সর্বশেষ ঘটনা। এদের শিক্ষার্থীদের প্রচন্ড ক্ষুব্ধ, তাদের নাম্বার স্থানীয় ছাত্রী বিএনপি টেম্পো স্ট্যান্ডের কাছে গেল কিভাবে? ছাত্রদল অবস্থা খুব খারাপ। এরা এদের বিতর্ক ঢাকতে একটু ভালো সাজার চেষ্টা করেছিল। কি শপথ করেছে, শপথ নিয়ে আর এক কাণ্ড। ওই প্রাইমারি স্কুলে বাচ্চাদের ক্ষেত্রে যেরকম ঘটনা, মানে শপথ শুরু করার আগেই সবাই শপথ করা শুরু করেছে, মানে কেমন যেন সবকিছু ওদের এলোমেলো হয়ে যায়। মানে ওদের ভাগ্যটাই খারাপ, যা করতে যায় সেখানে উল্টোপাল্টা হয়ে যায়। শপথ অনুষ্ঠানটাও এটা ট্রলের বিষয়ে পরিণত হলো। আর এই শপথ অনুষ্ঠান, আরে ভাই জেতার আগে শপথ কিসের? অতিভক্তি চোরের লক্ষণ। এটা নিয়ে হাসাহাসি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনি কে বলছে শপথ করতে? এটা কোন প্র্যাকটিস আছে যে জয়ের আগে শপথ করতে? আর বিষয় শপথ, শপথ একটাই করো তোমরা বাবারা, যে শিবির জিতলে শান্তিপূর্ণভাবে সেই বিজয়টা মেনে নেওয়া হবে, শিবিরকে অভিনন্দন জানানো হবে যে শিবির জিতেছে, ধন্যবাদ জানাই। শিবির হাতে পারলে ফুল দিয়ে শুভেচ্ছা জানিও 9 তারিখ 10 তারিখ যে জিতেছে, ওয়েলকাম সাদিক খান ভিপি, তুমি আমার ভিপি, তোমার ভিপি, সবার ভিপি। তো এই শপথ এটা ব্যাকফায়ার করেছে। এই শপথ ছাত্রদলের জন্য অনুকূল কিছু, ভালো কিছু আনতে পারেনি। আর শপথ অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মানে শুরু করার আগেই শপথ শুরু করে দেয়। আরে ভাই আমি শুরু করতে পেরেছি, যখন বলবো যে আমরা শপথ করে দিয়েছি তখন থেকে বলবো, তার আগেই বলে দেয় যে 100 বছরের ঐতিহ্যবাহী, মানে একটা ফানি বিষয়ে পরিণত হয়েছে। সেই শিবিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মানববন্ধনে যেরকম অভিনয় করেছিল, ধরে এনেছিল নারী শিক্ষার্থীদের শিবিরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, সেখানে অভিনয় করতে যে যেরকম ধরা পড়েছিল, নারী নির্যাতনের পক্ষে ছাত্রদল এটা যেরকম বলে ফেলেছিল মুখোশকে, তারা জোর করে তাদেরকে এখানে আনা হয়েছে। ওরকম ঘটনা করেছে শপথ অনুষ্ঠানে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।